সবাইকে স্বাগত জানাচ্ছি রানী রাসমণির মুকিমপুর এস্টেটের সর্বপ্রধান কাছারি বাড়ি। এই সেই কাছারি বাড়ি যেটি নড়াইল জেলার নড়াগাতি উপজেলার একটি চমৎকার ঐতিহ্যিক নিদর্শন। তো এই সম্পর্কে কথা বলার জন্য আমরা এখানকারই মানুষ, এমন একজন মানুষ যিনি ঠিক এই ঘরের ভেতরে ছোটোবেলায় কাটিয়েছেন, বড় হয়েছেন, সেই হীরক পাশা চৌধুরী। ওনার সঙ্গে আমি আলাপ করছিলাম একটু আগে। উনি পেশায় একজন সাংবাদিক ছিলেন, তো ওনার কাছ থেকে এখানকার ইতিহাস সম্পর্কে জানবো। হীরক পাশা ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে কথা বলার জন্য রাজি হয়েছেন। আপনি তখন আলাপে বলছিলেন যে এটি হচ্ছে মুকিমপুর স্টেটের সর্বপ্রধান কাছারি বাড়ি। আমি কি ঠিক বুঝতে পেরেছি? সঠিক স্যার। আচ্ছা, আপনি আরও বলছিলেন যে রানী রাসমণি এখানে নাকি একবার এসেছিলেন, এক জীবনে একবারই এসেছিলেন। তো সে সম্পর্কে আপনি যা জানেন একটু আমাদেরকে বলুন। উনি বজরা নিয়ে আসছিল, বজরা নিয়ে এসে তা 3 মাস হলো একটা ঘাট করেছে কাঠ দিয়ে। আচ্ছা, এই যে সেটা একটু রানী ঘাট বিল বলে হ্যাঁ, একটা ওই বিল বলা আছে। হয়তো ওনার নাম। হ্যাঁ, এটা এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি রানীঘাট ওখানে বিল রয়েছে। তখন 3 মাস ধরে হচ্ছে- কাজ করে এই ঘাটটা প্রস্তুত করা হয়েছে তিনি আসবেন বলে। তখন মাছ ছিল, মানে গজার মাছ। হ্যাঁ, অনেক ছিল আর কি, বড় বড় ছিল আর কি। তো এখন আর নেই। হ্যাঁ, তা মুরব্বী যারা আছে তারা বলতো, আমার বাবাও বলছে, আবার এখানে বসন্ত বিশ্বাস ছিল এখানে। আচ্ছা, ওনার সাথে কথা বলছি আমরা সেই সময়। উনি মারা গেছে, কিন্তু উনি জানতো। আচ্ছা, বসন্ত বিশ্বাস বলে এক ভদ্রলোক ছিলেন এখানকারই পিছনে মানুষ, বাড়ি। ঠিক ওই দিকটাতে ওনার বাড়ি। তো ওনারাও এই ইতিহাস সম্পর্কে খুবই ভালোভাবে অবগত ছিলেন, যেমনটা বলছেন হীরক পাশা ভাই। তো রানী রাসমণির স্মৃতি বিজড়িত এই কাছারি বাড়ি আমরা এখানে এসেছি। আপনি বলছিলেন এখানে দুর্গাপূজা হতো, তাই না? হ্যাঁ, এইখানে ছিল। আর এটা হলো আপনার আপনারা এখন ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি কালী বাড়ি, কালী মন্দির। ছিল। এখানে রানী রাসমণির যারা দেখভাল করতেন তার এই কাছারি বাড়ি, তারা এখানে কালী পুজো করতেন। তবে সেই ব্রিটিশ চাপ ছিল এখানে, ছিল ভিতরে। আচ্ছা, ছিল আর কি, সেটা হলো যে মূর্তি ছিল কোনো? হ্যাঁ, সরস্বতী। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই পিছনে ছিল, সব ছিল এগুলো। কিন্তু এখন আর নেই, ভেঙে গেছে। ভেঙে ফেলা হয়েছে। তো এখানে বেশ কিছু মূর্তি ছিল, কালী মূর্তি, পূজা সরস্বতী হতো, মূর্তি। বড় ধরনের পূজা। হ্যাঁ হ্যাঁ। এবং তখন হচ্ছে যে এই যে পাঠা বলি দেওয়া হতো। হ্যাঁ, পাঠা বলে দেওয়া হতো। অনেকগুলো হতো আর কি। আচ্ছা, তো এটি হচ্ছে সে কালী মন্দির। এখানে কালী মন্দির পাঠা বলি দেওয়া হতো, পুজো করা হতো, এবং সরস্বতীর মূর্তিও ছিল, যেমনটি বলছেন হীরক পাশা চৌধুরী ভাই। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন প্রবেশ করছি হ্যাঁ রানী রাসমণির এই যে স্মৃতি বিজড়িত এখানে যে এই কালী মন্দিরে। কালী, হীরক ভাই বলুন। হ্যাঁ, কালীপদ মন্ত্র কি, এই যে কালী পূজা যে বলতো, যে দেবী দেবী এখানে কিন্তু দেয়া ছিল। আচ্ছা আচ্ছা, এটা মূর্তি বা বিগ্রহ ছিল। হ্যাঁ, আর এইটি যে সরস্বতী এখানে ছিল, ভেঙে গেছে। এখানে সরস্বতী ছিল, এখন ভেঙে ফেলা পিছনে হয়েছে। একটা ছিল, বুঝছেন? বিভিন্ন জায়গায় এগুলো দিয়ে আছে, চারটা অন্তত ছিল, আচ্ছা, কিন্তু সেটা এখন আর নেই। এখন নেই। হ্যাঁ। আমরা একটু আবারও ফিরে যাই যে কাছারি বাড়ির দিকে। চমৎকার একটি স্থাপনা, এটা একটি ঐতিহাসিক স্থাপনা। রানী রাসমণি আমাদের এখানকার অঞ্চলের বিখ্যাত একজন শাসক ছিলেন, এবং ব্রিটিশদের সঙ্গে তার লড়াই করবারও অনেক ইতিহাস আছে। তিনি আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গেও বিভিন্ন সমাজ সংস্কার বিষয়ে সংযুক্ত ছিলেন বলে আমরা উইকিপিডিয়াতে যেমন পাচ্ছি, তেমনি হীরক পাশা ভাইও আলাপ করেছেন। রাজা রামমোহন রায়ের সঙ্গেও সম্ভবত সতীদাহ প্রথার ব্যাপারেও তার একটি বিশেষ ভূমিকা ছিল। এছাড়া তিনি, হীরক ভাই বললেন যে তিনি ব্রিটিশদেরকেও অনেক টাকা ধার দিয়েছিলেন সেই সময়ে, যেটা তিনি ফেরত নেননি। এতটাই তিনি ধনাঢ্য ছিলেন। এবং 2 লক্ষ স্বর্ণ মুদ্রা হীরক পাশা ভাইয়ের অনুযায়ী
যেটি তিনি ব্রিটিশদেরকে ধার দিয়েছিলেন। তো কাজেই তার যে প্রভাব প্রতিপত্তি সেটা আমরা ভালো করেই জানি। তো বৃহত্তর গোপালগঞ্জ বা ফরিদপুর, নড়াইল এবং যশোর বা ঝিনাইদহ এই সমস্ত অঞ্চলের তিনি ছিলেন একচ্ছত্র অধিপতি ব্রিটিশ আমলে, যেমনটাই আপনি বলছেন। তো এটা প্রায় এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি স্থাপনা, এটা দেখতে প্রাণ জড়িয়ে যায়। এবং এখনও একটি মন্দির রয়েছে, এখানে কাছারি বাড়ি রয়েছে, ওই দিক থেকে আপনি বলছেন রানীঘাট বিলটাও এখনও রয়েছে। হ্যাঁ। তো আপনার কি মনে হয় এই জায়গাটাকে আরও একটু সংরক্ষণ করে আরও একটু সুন্দর করে সাজিয়ে একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্থাপন করা গেলে করা যায়। এটা আপনাদের এলাকারও মান সম্মানটা বাড়বে করা যায়, এবং ভালো। এই স্থানটা চাই, আমরাও চাই। হ্যাঁ অবশ্যই। যদিও এখানে এই যে গাছ কাটতেছে না, গাছটা আমরা করেছি, আমার বাবা করেছে। আচ্ছা, এই যত গাছ আমার আচ্ছা, বাবা এই যে এত পুরনো গাছগুলো রয়েছে আমার বাবা সেগুলো করেছে। জনাব আব্দুল হক চৌধুরী, হিরক পাশা চৌধুরীর বাবা, প্রয়াত বাবা, তিনি এগুলো রোপণ করেছেন আর কি। তো একই সঙ্গে আমার খুব ভালো লাগছে যে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আসতে পেরেছি এবং আমাদের মনটা ভরে গেছে। আবার একটু খারাপ লাগাও কাজ করছে, কারণ সংরক্ষণের অভাব লক্ষ্য করছি। হ্যাঁ। একটু যদি যত্ন নেওয়া যেত, একটু যদি আরও সংরক্ষণ করা যেত বা এটাকে আরও একটু সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া যেতে পারতো, তাহলে এত অঞ্চলে আরও অনেক মানুষের সমাগম হতো যারা ইতিহাস সম্পর্কে জানতে পারতেন এবং আমাদের যে গৌরব গাথা সেটা সম্পর্কে অবগত হতে পারতেন। আপনার কি মনে হয়? আবার শুনতে হবে, আচ্ছা, এইটা আরও সুন্দর করে এটাকে রক্ষণাবেক্ষণ করলেন। এটা করতে পারতাম যদি তখন ছিল যশোর, যশোর ছিল, হুম, বুঝছেন? হুম, যশোর ছিল, যশোর যখন ইউনিভার্সিটি ভাগ হয়ে গেছে, হুম। ভাগ হয়ে ওইতে নতুন একটা বাংলা জেলা হলো, হলো। হ্যাঁ, হ্যাঁ। ওইটা হলো নড়াইলের মধ্যে। নড়াইলের মুখ চলে এলো। এই নড়াইলটা হতো না। তিনটা উপজেলা, বুঝছে না, তার মধ্যে হলো এই কারণে যে আমরা পুরনো একদম নিচে কাছাকাছি, এই জন্যই ডিসি সাহেব উনি ডাকেন, আচ্ছা, আসে না। আচ্ছা, হিরক ভাই যেটা বলতে চাচ্ছেন যে প্রশাসনিক জটিলতায় হয়তো অতটা গুরুত্বপূর্ণ স্থান হিসাবে এটা হয়তো যতটা গুরুত্ব পাওয়ার কথা অতটা পাচ্ছে না। কিন্তু আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমি দেশবাসীকে, আমাদের প্রশাসনকে, আমাদের সরকার বাহাদুরকে এবং আমাদের যারা সংস্কৃতি বিষয়ে যারা আগ্রহ রাখেন তাদের সবাইকে আহ্বান জানাবো যে এই চমৎকার স্থানটিকে যাতে আরও সুন্দর করে রাখা যায়, আরও সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে আমাদের ইতিহাসটাকে আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়, সেজন্য একটা উদ্যোগ নেওয়া হয়। তো হিরক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং আপনার মাধ্যমে আমরা আসবেন, কোনো অসুবিধা